হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 10-এর জৈব রসায়নের কোন পাঠটা পড়বো? শিল্প উৎস এবং তার ব্যাপক ব্যবহার। কার? CH4, C2H4, C2H2, LPG, CNG, এদের যে ব্যবহার আছে, কোথা থেকে উৎস আছে, সেইগুলো আমরা জানবো। আর রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে জানবো। কার? CH4, C2H4 আর C2H2 এদের রাসায়নিক বিক্রিয়া, কিভাবে এর রাসায়নিক বিক্রিয়া হয় সেগুলো জানবো। চলো দেরি না করে সরাসরি যাই আমরা আজকের ক্লাসে। তো মিথেন, ইথেন, ইথিলিন আমরা অনেক কিছু জেনে গেছি, অ্যাসিটিলিন অনেক কিছু জেনে গেছি, কিন্তু এগুলো জেনে যাওয়ার পরে কিন্তু আমাদের তো ব্যবহার জানতে হবে যে আমরা কি কাজে এগুলো ব্যবহার করব। তাহলে পড়লাম কেন? তো কি কাজে ব্যবহার করব সেটা জানার জন্য প্রথমে আসি কি সম্বন্ধে। আচ্ছা, আমাদের সবচেয়ে সরলতম যৌগ কি? আমরা বেসিক কি জেনেছি? মিথেন থেকে জেনেছি। তো মিথেন থেকেই আজকে জানতে শুরু করব। তো কি থেকে জানতে শুরু করব? মিথেন থেকে জানতে শুরু করব। তাহলে মিথেনের সংকেত কি হয়? মিথেনের সংকেত হয় CH4। আর মিথেনের ফরমেশন কেমন হয়? সি এর চারটে হাত আমরা জানি, চারটে হাতে চারটে এইচ এরকমভাবে বসে থাকবে। ব্যাস হয়ে গেল আমাদের মিথেনের ফরমেশন। এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটা কি বললাম? এটা মিথেন হচ্ছে সরলতম রূপ। তাই মিথেন আমরা পাবো কোথা থেকে? মিথেন পাবো মেনলি সাধারণভাবে যে মাটির তলায়, মানে ভূগর্ভস্থ যে খনিগুলো আছে, ঠিক আছে, তৈলকূপগুলো যেগুলো আছে, ভূগর্ভস্থ, সরি রেপটা এখানে হবে, ভূগর্ভস্থ যে তৈলকূপ আছে, ঠিক আছে, সেখান থেকে আমরা প্রথমে কি পাবো? আমরা তৈলকূপ থেকে কি পাই? তৈলকূপে তেল পাবো। আর কি পাবো? প্রাকৃতিক গ্যাসও পাবো সেখান থেকে কি পাবো? প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রধান উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে। তাহলে প্রধান উপাদান কি পেলাম? মিথেন। আচ্ছা, মোটামুটি কেমন পার্সেন্টেজ থাকে? প্রায় 45 থেকে 90% পর্যন্ত থাকে। কতখানি? প্রায় 45 পর্যন্ত, 90, অ্যাকচুয়ালি 96 পর্যন্ত থাকে প্রায়, ঠিক আছে। 45% থেকে প্রায় 96% পর্যন্ত থাকে আমাদের মিথেন। মিথেনকে শুধু এইভাবেই পাওয়া যায়? আর কোনোভাবে পাওয়া যায় না? পাওয়া যায়। কীভাবে পাওয়া যায়? আমরা লিখি, এখানে লিখি, ধরো কয়লার অন্তর্ধূম পাতন হয়। এর ফলে কি পাই? এর ফলে আমরা কোল গ্যাস পাই। কি গ্যাস পাই? কোল গ্যাস, ঠিক আছে, কোল গ্যাস পাই। এই যে কোল গ্যাস আছে, ঠিক আছে, এই কোল গ্যাসেও আমরা কিন্তু 50% মিথেন পেতে পারি। এই কোল গ্যাসেও কিন্তু আমরা 50% মিথেন পেতে পারি। ক্লিয়ার? তাহলে এই গেল তো আমাদের মিথেন আমরা কোথা থেকে পাবো। তার মানে এটা আমরা কি পেলাম? মিথেনের উৎস। কি পেলাম? মিথেনের উৎস। এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা প্রধানের উৎস তো জানলাম, তাহলে মিথেনের ব্যবহারও তো জানার দরকার আছে, যে মিথেন আমাদের কি কাজে লাগে, ঠিক আছে। প্রধানত কি কাজে লাগে না? তাপ উৎপাদক জ্বালানি। কি? তাপ উৎপাদক জ্বালানির কাজে লাগে। আচ্ছা, কতখানি ছিলাম? তাপ উৎপাদক জ্বালানি রূপে আমরা ব্যবহার করতে পারি। আর কি গ্যাস ব্যবহার করতে পারি? হাইড্রোজেন যে গ্যাস হয়, হাইড্রোজেন গ্যাসের মানে কি বলবো, ওটাকে পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করতে পারি। কি করতে পারি? হাইড্রোজেন গ্যাসের পণ্য উৎপাদনের জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি, মিথেনকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর কি তৈরি করতে পারি? আমরা কার্বন ব্ল্যাক, কি করতে? কার্বন ব্ল্যাক প্রস্তুতি করতে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এগুলো কি পড়ছি আমরা? ব্যবহার পড়ছি। ক্লিয়ার? আচ্ছা, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা দেখো, 4 নম্বরে লিখছি, ছাপার কালি। ঠিক আছে, আমরা যে ছাপার কালিগুলো যেগুলো ইউজ করি, ঠিক আছে, সেইগুলোর জন্য কিন্তু আমাদের মিথেনের ব্যবহার করতে হয়, ঠিক আছে। এছাড়াও দেখো, টায়ার,
ঠিক আছে, টায়ার তৈরি করতে কাজে লাগে। এছাড়াও তোমার জুতো, আমরা যে জুতো ব্যবহার ইউজ করি, সেই জুতোর কালি তৈরি করতে আমাদের মিথেনের ব্যবহার হয়। ক্লিয়ার? আচ্ছা, আর কি হচ্ছে, এবার একটা জিনিস, এই জিনিসটা আমাদের কাছে কিন্তু একটু নতুন, এই যে কার্বন ব্ল্যাক বললাম, কার্বন ব্ল্যাক জিনিসটা কি? কার্বন ব্ল্যাক সাধারণত কি হয়, এই মিথেনকে যদি আমরা 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে উত্তপ্ত করি, কি বললাম, মিথেনকে যদি আমরা 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে কি হয়, মানে বায়ুর মধ্যে মিথেনের দহন হবে। কেমন দহন হবে? অসম্পূর্ণ দহন হবে। কেমন দহন হবে? 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অসম্পূর্ণ দহন হবে। ঠিক আছে, কারণ সম্পূর্ণ দহন হবে না, কারণ অসম্পূর্ণ দহন হবে, অসম্পূর্ণ, বানানটাই ভুল লিখলাম। কি দহন বললাম? অসম্পূর্ণ দহন হবে, তাই তো, অসম্পূর্ণ। এবং এর ফলে তৈরি হবে কার্বন ব্ল্যাক। ক্লিয়ার? তো কার্বন ব্ল্যাক কিন্তু এইভাবে তৈরি হয়। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের মিথেনের যত রাজ্যের জিনিসপত্র, না কোথা থেকে উৎস পেলাম আর কি এর ব্যবহার, এটা পেলাম। এবার আমরা আসবো ইথিলিনে। এবার হচ্ছে ইথিলিন। আচ্ছা, ইথিলিনের সংকেত কি হয়? ইথিলিনের সংকেত কি হবে? C2H4। কি হবে? C2H4। এ ফরমেশন কেমন হবে? দেখো, C2H4, দুটো C আছে আর H আছে দুটো করে, তাহলে এরা কোন বন্ডে থাকবে? এরা ডবল বন্ডে থাকবে বা দ্বিবন্ধনে থাকবে। ঠিক আছে, তাহলে ইথিলিন এবার কোত্থেকে পাওয়া যায়? ইথিলিন সাধারণভাবে আমাদের কোল গ্যাস, মানে আমরা কোল গ্যাসের যে উৎস, আচ্ছা, কোল গ্যাস, এর মধ্যে 2 থেকে 4% থাকে ইথিলিন। ঠিক আছে, এর মধ্যে 2 থেকে 4 না, 4 থেকে 5% থাকে ইথিলিন। ঠিক আছে, কোল গ্যাসের মধ্যে থেকে আমরা ইথিলিন পেতে পারি। ঠিক আছে, পেট্রোলিয়াম খনিতেও যে এছাড়াও কোথায় এছাড়া পাবো? পেট্রোলিয়াম যে খনি থাকে, পেট্রোলিয়াম খনিতে আমরা ইথিলিন পেতে পারি। ঠিক আছে, পাওয়া যায়, অল্প পরিমাণে পেট্রোলিয়াম খনিতেও পাওয়া যায়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ইথিলিনের উৎস। ঠিক আছে, আর একটা জায়গা থেকে প্রচুর পরিমাণে পেতে পারি, সেটা হচ্ছে পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে। পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে প্রচুর পরিমাণে ইথিলিন পেতে পারি। এই জায়গাটায় আমরা প্রচুর পরিমাণে ইথিলিন পেতে পারি। এটা তো গেল আমার উৎস। এবার কথা হচ্ছে যে আমরা মানে কোথায় করতে পারি ইথিলিনের ব্যবহার যেটা হয় সেটা যাই হোক, কিন্তু সব থেকে বেশি কোশ্চেন এসছে এখানে যে ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। মাধ্যমিকেও এসছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যত হয় সেখানে এখনও আসে, WBP লেডি কনস্টেবল বা এই পরীক্ষাগুলো যদি দেখে, এখনও আসে যে ফল পাকাতে আমরা ইথিলিন ব্যবহার করি, প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, এছাড়া কি হয়? প্লাস্টিক উৎপাদনে, কি না, প্লাস্টিক উৎপাদনে কি লাগে? প্লাস্টিক উৎপাদনে আমাদের কিন্তু ইথিলিন তৈরি করতে পারে। প্লাস্টিক বলতে কেমন প্লাস্টিক? আমরা যেটাকে সাধারণভাবে মার্কেটে ব্যবহার করি, পলিথিন। দেখো, পলিথিন থেকেই পাবে পলিইথিলিন মানে ইথিলিনের পলিমার। এবার পলিমার মনোমারের কি জিনিস সেটা পরে আসছি, তো সেটা আলাদা করে বোঝাবো। তো পলিইথিলিন, ঠিক আছে, তা প্লাস্টিক উৎপাদনের ক্ষেত্রে পলিথিন আমরা
ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর একটা হচ্ছে আমরা রবার, মানে যে কৃত্রিম যে রবারগুলো হয়, ঠিক আছে, সেইগুলো কৃত্রিম রবার প্রস্তুত করতে কাজে লাগে, কৃত্রিম রবার প্রস্তুত করতে কাজে লাগে। আর কিসে কাজে লাগে, যে যুদ্ধের সময় যে মাস্টার্ড গ্যাস নিক্ষেপ করা হয়, মাস্টার্ড গ্যাস যে নিক্ষেপ করা হয় সেইটা মানে তৈরি করতে আমাদের ইথিলিন কাজে লাগে, ঠিক আছে। এই গেল ইথিলিনের হিসাব নিকাশ, ঠিক আছে। এরপর আসবো অ্যাসিটিলিনের হিসাব নিয়ে। এবার কি হয় জানবো, এবার কি বললাম, অ্যাসিটিলিন। সবার প্রথম কথা, অ্যাসিটিলিন জেনে রাখবে খুব সামান্য পরিমাণেই পাওয়া যায়, কোল গ্যাসে অল্প পরিমাণে আমরা অ্যাসিটিলিন পেয়ে থাকি। কোথায় পাবো, খুব সামান্য পরিমাণে মুক্ত অবস্থায় পাওয়া যাবে, কিন্তু কোল গ্যাসে কিন্তু আমরা এই অ্যাসিটিলিনটা পাই। এবার অ্যাসিটিলিনের সংকেত কি, অ্যাসিটিলিনে সবার প্রথম কথা হচ্ছে ট্রিপল বন্ড আছে। অ্যাকচুয়ালি কেমন হবে, ধরো সি ট্রিপল বন্ড মানে 3টে বন্ধন এইচ, এই তো আমাদের অ্যাসিটিলিনের সংকেত। এইভাবে তো ফরমেশন হয় আমাদের অ্যাসিটিলিনের। তা এটা তো আমাদের গেল উৎস। এবার আসবো ব্যবহার, যেখানে খুব ইম্পর্টেন্ট। ব্যবহারটা কেন ইম্পর্টেন্ট, যে আমরা মানে যখনই আমরা ঝালাইয়ের দিকে যাব, দুটো মেটাল জোড়া লাগানোর দিকে যাব, তখন আমাদের অ্যাসিটিলিন ব্যবহার হয়। তাহলে সবার প্রথমে অ্যাসিটিলিনের যেটা জানতে হবে সেটা হচ্ছে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। তো ঝালাইয়ের জন্য একটা শিখা আছে, নাম কি, অক্সি অ্যাসিটিলিন শিখা, পরীক্ষায় আসে অক্সি অ্যাসিটিলিন শিখা, ঠিক আছে। অক্সি যে অ্যাসিটিলিন শিখা আছে, এটার টেম্পারেচার প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়, ঠিক আছে। তাহলে এই যে অক্সি অ্যাসিটিলিন শিখা পেলাম, এইগুলো প্রচণ্ড, দেখবে মানে শিখাটা যখন ঝালাই হয় সাদা রঙের, সাইকেলের দোকানেই দেখতে পাবে সাধারণভাবে তোমার বাড়ির কাছে, ওখানে অক্সি অ্যাসিটিলিন শিখা ইউজ করা হয়ে থাকে। তো সেইখানের ক্ষেত্রে কি হয়, সেই অক্সি অ্যাসিটিলিন শিখা ঝাল দিতে, ঠিক আছে। ঝাল দেওয়া মানে কি, ধরো কোনো একটা অংশ ভেঙে গেছে, ঠিক আছে, এই ধরো সাইকেলের কোনো একটা মার্গার যেটা, সেটা এখান দিয়ে ক্র্যাক হয়ে গেছে, খুলে গেছে, তো এখানটা ঝালাই দিয়ে এখানকার যে মেটালটা আছে এটা গলাবো, আর এই জায়গাটা গলাবো, দিয়ে অ্যাটাচ করে দেবো, ঠান্ডা হলে জোড়া লেগে যাবে, যেটা হয় আর কি সাধারণভাবে। আচ্ছা, তাহলে এইগুলো করতে কাজে লাগে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ধাতু কাটার জন্য, কিন্তু ধাতু কাটতে কাজে লাগে, বিভিন্ন শিট বা এই যেগুলো আছে যেগুলো দেখবে এই অক্সি অ্যাসিটিলিন শিখা দিয়ে কেটে দেওয়া হয়, ঠিক আছে। এছাড়াও আর কি কাজে ব্যবহার করা হয়, প্লাস্টিক কৃত্রিম রবার, এদের প্রস্তুত করতে আমাদের অ্যাসিটিলিনের কাজে লাগে, ঠিক আছে, বোঝা গেছে। আর একটা খুব ইম্পর্টেন্ট, এটাও এক্সামে প্রচুরবার এসছে, এইটাও ইম্পর্টেন্ট, এইটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বাইড বাতি বলে এক রকমের বাতি হয়, কার্বাইড বাতি, ঠিক আছে। তো এই কার্বাইড বাতি এটা খুব উজ্জ্বল আলো হয়, খুবই উজ্জ্বল আলো হয়। তো কার্বাইড বাতি থেকে আমাদের অ্যাসিটিলিন ব্যবহার করা হয়ে থাকে, বোঝা গেল। আচ্ছা, এরপরে আমরা দেখব এলপিজি সবাই শুনেছো, এলপিজির দাম বাড়ছে, আবার দাম কমছে, মার্কেটের ভ্যালু উঠছে নামছে। তো এলপিজি সম্বন্ধে কিন্তু সবাই কম বেশি জানো। এবার এলপিজির পুরো কথা কি, এটা পরীক্ষায় প্রচুরবার এসছে। এলপিজির পুরো কথা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। তাহলে এলপিজির পুরো কথা কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস।
এবার লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজিটা আমরা পাই কী করে? সবার প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে, মানে দেখো এটা তো পরিষ্কার বুঝতে পারছো নাম থেকে যে পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। কি করব, 30 ডিগ্রি সেলসিয়াস এই যে টেম্পারেচারটা দেখছি 30 ডিগ্রি সেলসিয়াসে, মানে এর নিচে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে, এর উপরে না কিন্তু, এর নিচে আমরা যদি পেট্রোলিয়ামের আংশিক পাতন ঘটাতে পারি, কি করতে পারি, যদি পেট্রোলিয়ামের আংশিক পাতন, ঠিক আছে, যদি 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে, ঠিক আছে, যদি পেট্রোলিয়ামের আংশিক পাতন ঘটাতে পারি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, পেট্রোলিয়াম গ্যাস পাবো। পেট্রোলিয়াম গ্যাস পাবো। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে গ্যাস তো বলছি, কিন্তু এখানে তো নাম পেট্রোলিয়াম গ্যাস তো পেয়ে গেলাম, কিন্তু লিকুইডটা তৈরি করবো কী করে? আমরা জানি যে একটা গ্যাসকে যদি আমরা লিকুইডে পরিণত করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রেসার দিতে হবে। কি করতে হবে, প্রেসার দিতে হবে। তাহলে এখানে আমি দেব প্রেসার, চাপ দিলে এটা তৈরি হবে লিকুইড, তার মানে হবে আমার নাম হয়ে যাবে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ক্লিয়ার? তাহলে সংক্ষেপে এটাকে এলপিজি বলবো। আর এরপরে এগুলোকে কি হয়, এবার এলপিজি তো তৈরি হয়ে গেল, এবার এমনি তো ছেড়ে দিতে পারি না, কোথাও একটা সংরক্ষণ করতে হবে, তবে সিলিন্ডারে বাড়ি এসে পৌঁছাবে, তাই না? যে সিলিন্ডারগুলো হয় সেগুলো সাধারণভাবে স্টিলের সিলিন্ডার হয়, ঠিক আছে। তাহলে কেমন হবে, স্টিলের সিলিন্ডারে আমরা এখান থেকে সঞ্চয় করব। কি করব, স্টিলের সিলিন্ডারে সঞ্চয় করব। এলপিজিকে আমরা কি করলাম, এখন স্টিলের সিলিন্ডারে সঞ্চয় করে গেলাম। এরপরে এটা থেকে এটা আমরা বাড়ি বাড়ি নানা মাধ্যমে সাপ্লাই ডিস্ট্রিবিউটার হয়ে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসে। এটা তো গেল এলপিজি। এবার যে প্রশ্নটা তোমাদের এলপিজি থেকে খুব আসে পরীক্ষায়, যে এলপিজির প্রধান উপাদান কি। সবার প্রথম কথা, এলপিজির তিনটে উপাদান হয়। একটা হচ্ছে বিউটেন। এবার বিউটেন মানে বিউট মানে কার্বনের সঙ্গে কথা 4টে। আর কি আছে, আর আছে প্রোপেন। আর কি আছে, প্রোপেন, তার মানে মানে 3টে কার্বন আছে। আর কি আছে, ইথেন। ইথ মানে 2টো কার্বন আছে। তাহলে এই তিনটে হচ্ছে আমার এলপিজির মধ্যে মেনলি থাকে। কি কি জানলাম, বিউটেন, প্রোপেন আর ইথেন, ঠিক আছে, 3টে হাইড্রোকার্বনের মিশ্রণ, ঠিক আছে। এবার প্রশ্ন যেটা থাকে সেইটা হচ্ছে এই বিউটেন নিয়ে, বলে এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি, তখন উত্তর হবে বিউটেন প্রধান উপাদান। প্রশ্ন আসে এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি, উত্তর তাহলে কি হবে, বিউটেন। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, বিউটেনটা কিন্তু প্রচুরবার পরীক্ষায় এসেছে এবং পরবর্তীতেও আসবে। প্রোপেন আর ইথেনের পরিমাণ কিন্তু অল্প পরিমাণেই থাকে এবং প্রতিটাই এন, তার মানে এটা কি অ্যালকেন, 3টেই কিন্তু অ্যালকেন আছে, ঠিক আছে। তার মানে সবাই সিঙ্গেল বন্ড, তার মানে স্যাচুরেটেড বন্ড মানে সম্পৃক্ত বন্ধন সবাই, ঠিক আছে। এরপরে ব্যবহার তো আমরা জানি, ব্যবহার বাড়ির গ্যাস, রান্নার গ্যাস মেনলি এটারই ব্যবহার হয় এবং ভারতবর্ষে প্রচুরই উৎপাদন হয় এলপিজি আমাদের, ঠিক আছে। আর কি আছে, আচ্ছা এই কিছু কোম্পানিও আছে, ইন্ডেন, এইচপি, এরকম টাইপের অনেক কিছু কোম্পানি আছে এরকম রান্নার গ্যাসের, ঠিক আছে। তো এরা আমাদের বাড়ি এসে কি এই রান্নার গ্যাস কিন্তু দিয়ে যায়। তাহলে এই গেল হচ্ছে আমাদের লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সম্বন্ধে পুরোটা জেনে গেলাম। এরপরে আর একটা আছে, দেখবে সিএনজি। এখন খুব মানে মার্কেটে বেশ উঠছে যে গ্যাসের গাড়ি, বলি না আমরা গ্যাসের গাড়ি, তো এইগুলো কিন্তু সিএনজিতে খুব ব্যবহার হয়। চলো দেখা যাক তাহলে সিএনজি কী আছে।
এবার আমরা কি পড়ব, সিএনজি। কি পড়ব, সিএনজি। এর পুরো নাম কি না, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, তো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা এটাকে আমরা সিএনজি বলি। এবার সিএনজির উৎস কি, সিএনজির উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এবার প্রশ্ন হলো এলপিজি কি পেয়েছিলাম, পেট্রোলিয়াম গ্যাস। এটা প্রাকৃতিক গ্যাস। অ্যাকচুয়ালি প্রাকৃতিক গ্যাসটা আমরা পাবো কোথা থেকে, প্রাকৃতিক গ্যাসটা অ্যাকচুয়ালি পাওয়া যায় কিন্তু আমাদের পেট্রোলিয়ামের খনিতেই। পেট্রোলিয়ামের খনিতে কিন্তু পাওয়া যায়। এবার পেট্রোলিয়ামের খনিতে কি হয়, পেট্রোলিয়ামের খনিতে পেট্রোলিয়াম তো উঠলো, তার সঙ্গে একটা দাহ্য গ্যাসও থাকে। মানে পেট্রোলিয়ামের সঙ্গে দাহ্য গ্যাস থাকে কিছু। ঠিক আছে, তা দাহ্য গ্যাসটাকে আমরা অনেক সময় পেট্রোলিয়ামের সঙ্গেও তোলা হয় বা একে আলাদাভাবেও তোলা হয় অনেক সময়। তাহলে এই যে দাহ্য গ্যাসটা, এইটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বোঝা গেছে, এই দাহ্য গ্যাসকেই কিন্তু এই প্রাকৃতিক গ্যাস বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্রাকৃতিক গ্যাস পেলাম, সেটাকে আমরা দিলাম চাপ দিলাম, চাপ দিয়ে তৈরি করে ফেলাম কম্প্রেসড চাপ দিয়ে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে এই হচ্ছে আমাদের এলপিজি আর সিএনজির পার্থক্য। তারপরে যেমন সিম্পল ব্যাপার, এইটাকে আমরা কিন্তু স্টিলের সিলিন্ডারে লাগবো। কিসের সিলিন্ডারে, স্টিলের সিলিন্ডারে রাখতে হবে, স্টিলের সিলিন্ডারে রাখতে হবে, বিক্রিয়া যেন কিছু না করতে পারে, সেই জন্য আমরা এটাকে স্টিলের সিলিন্ডারে রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা মেন কথা, সেটা আগেরটাও যেমন ছিল, এটাও কিন্তু কি কি দিয়ে তৈরি হয়। সিএনজির মধ্যে মেনলি কি কি হাইড্রোকার্বনস থাকে। ঠিক আছে, এখানে থাকে মিথেন, ইথেন আর প্রোপেন। সবচেয়ে বেশি থাকে মিথেন, আর এই দুটোর পরিমাণ কমই থাকে। আগেরটা মানে এলপিজিতে যখন আমরা পড়লাম তখন এখানে ছিল বিউটেন, ইথেন, প্রোপেন, মানে প্রোপেন আর ইথেন কমই ছিল। এখানে কিন্তু বিউটেন নেই, এখানে আছে মিথেন, ইথেন আর প্রোপেন কম আছে। এলপিজি আর সিএনজির কী কী নিয়ে তৈরি হয় খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং পরীক্ষায় প্রচুরবার এসছে, এবারও আসবে। ঠিক আছে, আচ্ছা এবার আচ্ছা আর একটা জিনিস বলে নিই, প্রায় মিথেনে প্রায় মানে সিএনজিতে প্রায় মানে প্রাকৃতিক গ্যাসে প্রায় 70% মতো মিথেন থাকে। ঠিক আছে, 70% মতো, বুঝতে পারছো তো। আচ্ছা, এবার আসছি ব্যবহার। তাহলে ব্যবহার জানার জন্য প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন শিল্প, যেমন ধরো লৌহ ইস্পাত শিল্প, যেমন ধরো সিমেন্ট শিল্প, মানে সিমেন্ট প্রস্তুত করছে যারা। ঠিক আছে, এই যে শিল্পগুলো কিন্তু এইখানে কি হয়, জ্বালানি হিসাবে কিন্তু প্রচুরভাবে কিন্তু ব্যবহার করছে এখন সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, আচ্ছা এছাড়াও ধরো প্রাকৃতিক গ্যাস আর কোথায়, ঘর গরম রাখতে, রাস্তার বাতি, লাইট আর কি। ঠিক আছে, যদিও এখন অনেক হয়ে গেছে, এখন সব ইলেকট্রিফাইডই হয়ে গেছে ম্যাক্সিমাম, তাও রাস্তার কিছু জায়গা বাতির জন্য কিন্তু আমরা সিএনজি ব্যবহার করে থাকি। ঠিক আছে, আর কি আছে,
আর যেটা এখন বেশ বেশ ইম্পর্টেন্ট জিনিস দেখা যাচ্ছে যে যানবাহনে কিন্তু অনেকেই সিএনজি ব্যবহার করছে পেট্রোলের খরচ বাঁচানোর জন্য, ঠিক আছে। পেট্রোলের খরচ কমাতে, পেট্রোলের দাম যেহেতু প্রচুর বেড়েছে সেই কারণের জন্য যেসব জায়গায় অ্যাভেলেবিলিটি আছে আমরা সেখানে কিন্তু গ্যাস ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে, বোঝা গেছে। এই গেল আমাদের পুরো এলপিজি আর সিএনজির যত কি ব্যবহার, উৎস, কোথা থেকে কি পাবো না পাবো তার ডিটেল কনসেপ্ট। এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে বিভিন্ন বিক্রিয়া। এই যে জৈব যৌগের যে বিক্রিয়া করবে, যৌগ কীভাবে পেলাম বা কী ব্যবহার সেগুলো তো জেনে গেলাম। এবার এরা কার সঙ্গে কেমন বিক্রিয়া করবে সেটা জানা ইম্পর্টেন্ট, এবং সেটা পরীক্ষাতেও প্রচুরবার এসছে। চলো দেখি। তো আজকে এই পয়েন্টটা কি আছে, মিথেনের রাসায়নিক ধর্ম। তাহলে মিথেন সম্বন্ধে প্রথমে জানি। মিথেন সম্বন্ধে কী জানবো, অক্সিজেনের সঙ্গে কি কাজকর্ম করছে, মানে অক্সিজেনের দহন কিভাবে হচ্ছে, মিথেন সম্বন্ধে সেই পার্টটা আগে জানি, ঠিক আছে। তাহলে প্রথম কথা হচ্ছে মিথেন একটা দাহ্য বস্তু, ঠিক আছে। মিথেন একটা দাহ্য বস্তু। তাহলে আমরা যদি এটাকে অক্সিজেনের উপস্থিতিতে যদি আগুন লাগিয়ে দিই, কী করি, অক্সিজেনের উপস্থিতিতে যদি আগুন লাগিয়ে দিই তাহলে হবে দহন, বা অতিরিক্ত বায়ুতেও থাকলে হবে, কারণ অতিরিক্ত বায়ুতে আমাদের কী থাকে, অক্সিজেনের অ্যামাউন্ট থাকবে, ঠিক আছে। তখন কি হবে, মিথেন না জ্বলে যাবে, মিথেন জ্বলে উঠবে। আর ফলে কি হবে, দেখো জ্বলে ওঠা মানে এখানে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড তো তৈরি করবেই, এ নিয়ে কোনো দ্বিউক্তি নেই, ঠিক আছে। আর কি সঙ্গে তৈরি হবে, দেখো অক্সিজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, তার মানে এখানে জল তৈরি হবে। কি তৈরি হবে, জল তৈরি হবে, ঠিক আছে। আর কিছু পরিমাণ তাপ তৈরি হবে, কিছু পরিমাণ হিট তৈরি হবে, প্রায় ধরে নাও 213 কিলো ক্যালোরি মতো তাপ তৈরি হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা লেখা উচিত 200 পার মোল, এরকম লেখা উচিত, ঠিক আছে। আর ওখান থেকে হিট তৈরি হবে, ক্লিয়ার। তাহলে এখানে আচ্ছা এই হাইড্রোজেন 4টে আছে, এখানে 2টো আছে, আচ্ছা মেলাতে হবে, এটা 2, ওকে। অক্সিজেন আছে 2টো, এখানে অক্সিজেন 2টো 4টে হয়েছে, তার মানে এখানে 2, হচ্ছে বিক্রিয়া। তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কিন্তু আমরা এই বস্তু পাচ্ছি, কি পাচ্ছি আমরা, কার্বন ডাই অক্সাইড আর জল পাচ্ছি। তাহলে এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার প্রতিস্থাপন বিক্রিয়া দেখি এবার আমরা প্রতিস্থাপন বিক্রিয়া কি বস্তু এটা, দেখো কি করব আমরা, যদি সূর্যালোকের উপস্থিতি হয়, মানে সূর্যালোকের উপস্থিতিতে, মানে সানলাইট থাকলো, ঠিক আছে। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন কি করে, দেখো মিথেনের কি আছে, 4টে হাত আছে, 4টে এই যে জায়গায় 4টে ক্লোরিন ঢুকে যায়, এরকম ঢুকে যাবে, মানে কি তৈরি করবে, এটা কার্বন আর 4টে কার্বন আছে, তাহলে অ্যাকচুয়ালি নাম হয়ে যাবে কার্বন টেট্রা ক্লোরাইড, এইরকম তৈরি করে ফেলবে, ঠিক আছে। তোমাদের দেখাই জিনিসটা কেমন হয়। প্রথমে আছে আমার কোথায় গেল, মিথেন আছে, তো প্রথমে আছে মিথেনকে আমরা Cl2 ক্লোরিন দিলাম, ঠিক আছে। তাহলে এরপরে কি হবে, প্রথমে একটা কার্বন এখানে ঢুকবে, মানে কেমন আসছে, CH3Cl, কি হলো, CH3Cl তৈরি হবে। তাহলে এর নাম কি দেব, CH3, তার মানে মিথাইল গ্রুপ, আর তার সঙ্গে ক্লোরাইড আছে, তাহলে এর নাম কি হবে, মিথাইল ক্লোরাইড তৈরি করবে, মিথাইল ক্লোরাইড তৈরি করবে। এই মিথাইল ক্লোরাইডকে CH3Cl আবার Cl2 দিলাম, তাহলে আবার কি করবে, আবার একটাতে ঢুকে পড়বে, মানে এখানে ক্লোরিনের সংখ্যা একটা বেড়ে যাবে, হাইড্রোজেনের সংখ্যা একটা কমে যাবে। মানে অ্যাকচুয়ালি পাশে ছবিটাতে দেখাই, তাহলে আরও বেটার বুঝতে পারবে, প্রতিটাতে ছবি দেখাই, দেখো
মানে এখন আছে এইখানে 3টে হাইড্রোজেন, মিথাইল ক্লোরাইড, ঠিক আছে। এইখানে কি হবে, CH2Cl2, মানে এখানে কার্বনে 2টো হাইড্রোজেন থাকবে আর 2টো ক্লোরিন থাকবে, ঠিক আছে। আবার তারপরে আসছো CH2Cl2, এখানে আবার যদি তোমরা ক্লোরিন দাও তাহলে দেখো হাইড্রোজেন 2টো আছে, এখন একটা হাইড্রোজেন হয়ে যাবে আর Cl3 হয়ে যাবে, মানে 3টে ক্লোরিন চলে এলো, ঠিক আছে। কি চলে এলো, 3টে ক্লোরিন চলে এলো। আর এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর নাম হচ্ছে ক্লোরোফর্ম, ঠিক আছে। ক্লোরোফর্ম, এটা কিন্তু পরীক্ষায় আসে, এই সংকেত লিখতে বলে। তাহলে এখানে কি হলো, 2টো ছিল আর একটা ক্লোরিন চলে এলো, এটা কিন্তু এই ছবিটা, হ্যাঁ, আর একটা ক্লোরিন চলে এলো। এবার এখন ক্লোরোফর্ম আছে, ক্লোরোফর্মে আবার আমরা পুট করব, ক্লোরোফর্মে CH3 এর সঙ্গে আবার ক্লোরিন পুট করব, তাহলে আবার যে হাইড্রোজেনটা আছে সেইটাও চলে যাবে, তাহলে CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড, মানে এইটাও চলে যাবে। তাহলে এখন এইটা তৈরি হয়ে যাবে, ক্লোরিন তৈরি হয়ে যাবে, 4টেই ক্লোরিন তৈরি হয়ে গেল, মানে 4টেই ক্লোরিন যুক্ত হয়ে গেল। তাহলে এটার নাম কি বলবো, কার্বন টেট্রাক্লোরাইড, CCl4, ঠিক আছে। আর একটা জিনিস বিষয় যেটা তোমাদের লেখা হয়নি, যে প্রতিটা ক্ষেত্রে ক্লোরিন দেব, আমাদের কিন্তু HCl তৈরি হবে, প্রত্যেকটাতে আমাদের কিন্তু HCl তৈরি হবে। ওটা মেন প্রোডাক্ট দেখাচ্ছিলাম বলে তাই জন্য, বাট প্রতিটাতে কিন্তু আমরা HCl পাবো, হ্যাঁ, প্রতিটাতে HCl পাবো, হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু প্রতিটাতেই পাবো। তাহলে এর নাম কি হয়ে যাবে, কার্বন টেট্রাক্লোরাইড। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, তাহলে এই পার্টটা হলো হচ্ছে মিথেনের রাসায়নিক ধর্ম। এবার আমাদের জানতে হবে যে ইথিলিনের রাসায়নিক ধর্ম। তাহলে প্রথম আমরা জানছি কি ইথিলিনের রাসায়নিক ধর্ম। তো ইথিলিনের প্রথমে আমরা জানবো দ্রুত বিক্রিয়ার সঙ্গে, মানে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াটাই জানবো। তাহলে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াতে কি হয়, অ্যাকচুয়ালি দ্রুত বিক্রিয়া কেন বলছে, ওর যে ডবল বন্ড থাকে, তো দুটো দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন না কখনো সুস্থিত নয়, ও সবসময় এক বন্ধনের দিকে যেতে চাইবে। দ্রুত বিক্রিয়ার ফলে কি হবে, ইথিলিনটা এক বন্ধনের দিকে চলে যাবে। জিনিসটা কেমন হয় আমাকে তোমার দেখাচ্ছি, দেখো এখানে কার্বন আর এখানে কার্বন, মানে 2টো করে হাইড্রোজেন আছে, ঠিক আছে। আমরা কি করব, এখানে হাইড্রোজেন দেব, তো নিকেল উপস্থিতিতে, মানে নিকেলের উপস্থিতিতে, আর মোটামুটি টেম্পারেচার থাকে যদি 250 ডিগ্রি সেলসিয়াস, এরকম যদি কন্ডিশন আমাদের হয়, তাহলে কি করব, মানে সহজ কথায় বলতে আমরা ইথিলিনকে, হ্যাঁ, ইথিলিনের হাইড্রোজেনকে কি করব, এই নিকেলের ওপর দিয়ে 250 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চালিয়ে দেবো, মানে চালনা করব যেটাকে বলা হয়। তার ফলে কি হবে, মানে এই বন্ডটা ভেঙে যাবে, ডবল বন্ডটা ভেঙে যাবে, মানে 2টো সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে ডবল বন্ড ভেঙে গেলে আর একটা হাত তো ফাঁকা হয়ে যাচ্ছে, দুজনেরই একটা হাত করে ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে একটা হাতে কে ঢুকে যাবে, হাইড্রোজেন ঢুকে যাবে, CH3 ঢুকে যাবে। তাহলে CH3 কে, তাহলে এটা কি তৈরি হয়ে গেল, ইথেন তৈরি হয়ে গেল। তাহলে ইথেন তৈরি হয়ে গেল, এটা কি ছিল, ইথিলিন ছিল, তাহলে কি হলো, এটা ছিল হচ্ছে অ্যালকিন, এটা কি তৈরি হয়ে গেল, অ্যালকেন। তাহলে ইথিলিন থেকে পেয়ে গেলাম আমরা ইথেন। ক্লিয়ার হলো বিষয়টা? Ni, বুঝতে পারলাম জিনিসটা? আচ্ছা, এটা গেল হচ্ছে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াতে, পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো আসে, দিয়ে দেয়। এবার ধরো বললাম ইথিলিন হাইড্রোজেন, তো ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করব। আমরা একটা কাজ করি, এই মানে ব্রোমিনটাকে আমরা কিসে ডোবানো যায়, ক্লোরোফর্মে, ঠিক। ব্রোমিনকে আমরা ক্লোরোফর্মে ডুবিয়ে লাল করে ফেললাম, ঠিক আছে। সেই যে ব্রোমিনটা পেলাম, সেই লাল বর্ণের যে ব্রোমিনটা পেলাম, সেই দ্রবণটার মধ্যে দিয়ে আমরা ইথিলিন চালনা করলাম। মানে ব্যাপারটা কি হলো, ইথিলিন আছে, কিসে করলাম আমরা, ব্রোমিন, তাই তো, Br2 এর মধ্যে দিয়ে চালনা করলাম। আগে এটাকে লাল করে নিলাম ক্লোরোফর্মে ডুবিয়ে, তারপরে তার মধ্যে দিয়ে আমরা ইথিলিন চালনা করলাম। তাহলে কি তৈরি হবে, দেখো প্রথম কথা হচ্ছে আগেরটার মতোই ডবল বন্ড ভাঙবে, মানে সি এর সিঙ্গেল হবে,
কিন্তু এখানে একটা হাত খুলে গেছে, তার মানে সেই দুটোরই একটা হাত খুলেছে, সেই একটা হাতে ব্রোমিন ঢুকে যাবে। আর যে একটা দুটো তিনটে চারটে দুটো হাইড্রোজেন আছে, এখানেও দুটো হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার হবে যেটা তৈরি হবে। তাদের আচ্ছা, তাহলে এটার নাম কি দেব? তাহলে এটার নাম হবে, দেখো ব্রোমিন আছে দু জায়গায়, তুমি এদিক থেকেও নামকরণ করতে পারো, এদিক থেকেও নামকরণ করতে পারো, 1 2। তাহলে বলবো 1 2, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রোমিন দুটো আছে, তার মানে ডাইব্রোমো। তাহলে একেতেও ব্রোমো আছে, দুয়েতেও ব্রোমিন আছে, তাহলে 1 2 ডাইব্রোমো, এটা হচ্ছে নাম হবে। আর দুটো আছে আর অ্যালকেন যৌগ, তার মানে সিঙ্গেল বন্ড, তার মানে ইথেন হবে, 2 বলে ইথ। তাহলে কি হচ্ছে এখানে, এটা 1, তাহলে নাম হবে 1 2 ডাই ব্রোমো ইথেন। ক্লিয়ার? ব্রোমো, ঠিক আছে। তাহলে 1 2 ডাইব্রোমো ইথেন তৈরি হলো। আর একটা কি হবে, এই ব্রোমিন এইটা ছিল হচ্ছে লাল বর্ণের ছিল, মানে যখন চালনা করার আগে, এইটা হয়ে যাবে বর্ণহীন, এইটা হয়ে যাবে বর্ণহীন। বুঝতে পারলাম জিনিসটা? এই হচ্ছে বিষয়। ওকে, আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ইথিলিনের পলিমারাইজেশন। কি জিনিস এটা? ইথিলিনের পলিমারাইজেশন হচ্ছে, আচ্ছা প্রথমে বলছিলাম পলিমার কি, ইথিলিন হচ্ছে মনোমার। দেখো ধরো একটা মুক্তোর মালা, তাহলে একটা মালা, এখানে সব মুক্তো আছে, এরকমভাবে মুক্তো দিয়ে একটা মালা করা হয়েছে, বোঝা গেছে। এই যে সিঙ্গেল যে একটা হচ্ছে, একটা সিঙ্গেল মুক্তো, এটাকে বলছে মনোমার, আর এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে পলিমার। সহজভাবে আশা করছি এই জিনিসটা বোঝা গেছে, কোনটা পলিমার আর কোনটা মনোমার আর কোনটা পলিমার। তো ইথিলিনের পলিমার সেইটা হচ্ছে পলিথিন। সেই পলিথিন তৈরি করা হয় কিভাবে? ইথিলিনকে উচ্চ চাপে রাখতে হবে। কি করব? ইথিলিনকে উচ্চ চাপে রাখতে হবে, আর উচ্চ চাপে রাখতে হবে, উচ্চ চাপ, আর টেম্পারেচার হতে হবে মোটামুটি 120। কত ছিল অ্যাকচুয়ালি টেম্পারেচার থাকে এটায়? 120 না, এটা থাকে 150 থেকে 200, 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস মোটামুটি টেম্পারেচার থাকে। এই রকম যদি একটা টেম্পারেচার রাখতে পারি, আর যদি উচ্চ চাপ থাকে, উচ্চ চাপ বলে যে সে চাপ নয়, প্রায় দেখো 1500 থেকে 2000 ATM, এটা হচ্ছে ATM মানে হচ্ছে অ্যাটমসফিয়ার, মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, যেটা আমরা প্রায় 1500 থেকে 2000 ATM থাকবে। সেইখানে আমরা ইথিলিনের পলিমারাইজেশন করতে পারি, কিন্তু এখানে একটা অনুঘটকও লাগে। কি অনুঘটক লাগবে? সেটা হচ্ছে Cr2O3। কি অনুঘটক লাগবে? Cr2O3। এই যে অনুঘটকটা আছে, এই অনুঘটকদের দিয়ে আমরা ইথিলিনকে আমরা পলিথিনে তৈরি করতে পারি, বা পলিইথিলিন তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর কি জানার আছে? আচ্ছা, এটার নাম হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড, এটা তো বলতে হবে না আশা করি, তাও লিখে দিই সুবিধা হবে। ক্রোমিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, ঠিক আছে। তাহলে এই গেল ইথিলিনের ব্যাপার। এবার আমাদের জানতে হবে অ্যাসিটিলিন। এবার আসছে অ্যাসিটিলিন। তাহলে অ্যাসিটিলিনের প্রথমে আমরা দ্রুত বিক্রিয়া জানবো। দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে হাইড্রোজেনের সংযোজন। কি জানবো? হাইড্রোজেনের সংযোজন, এটাকে দ্রুত বিক্রিয়া বলা হয় অ্যাকচুয়ালি। প্রথমে হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন মানে কি? দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে, সিম্পল। আর কি থাকবে? একটা করে এইচ আছে। কটা আছে? একটা করে এইচ আছে।
আমরা এখানে দিয়ে দেব হাইড্রোজেন, তার মানে একটা হাইড্রোজেন এখানে ঢুকবে, একটা হাইড্রোজেন এখানে ঢুকবে। আর কি হবে, একটা বন্ড ভেঙে যাবে, একটা বন্ড অমিট হয়ে যাবে, 3টে বন্ড আছে সেখান থেকে একটা বন্ড চলে যাবে। তাহলে কার্বনের কটা বন্ড থাকবে, 2টো বন্ড থাকবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন মানে একটা হাইড্রোজেন আছে, তাহলে হয়ে যাবে 2টো হাইড্রোজেন। আর এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে গিয়ে হয়ে যাবে 2টো হাইড্রোজেন। সিম্পল। একই ব্যাপার এবার এইটাকে নিয়ে যখন আবার আমি জুতো বিক্রিয়ায় হাইড্রোজেন করব, হাইড্রোজেন দেবো আবার। আচ্ছা, এটা পিটি লাগবে, মানে হচ্ছে পিটি বা মানে প্ল্যাটিনাম নিকেল প্যালাডিয়াম যা ইচ্ছা দিতে পারো, প্ল্যাটিনাম নিকেল প্যালাডিয়াম যা ইচ্ছা দিতে পারো, ঠিক আছে। এখানে এর উপস্থিত করতে হবে। আবার কি হচ্ছে, এখন ডবল বন্ড আছে, কার্বনের ডবল বন্ড আছে, আমরা কি করব, 2টো আছে, আবার এখানে হাইড্রোজেন করব, প্ল্যাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন করে জুতো বিক্রিয়া হবে, তাহলে আবার একটা করে হাইড্রোজেন বেড়ে যাবে, আর একটা বন্ড যাবে অমিট হয়ে, কারণ এরা সুস্থিত নয়, ওই জন্য এরা বন্ডটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, ঠিক আছে। কার্বন 2টো আছে, হাইড্রোজেন কটা হয়ে যাবে, 3টে করে হয়ে যাবে। তাহলে ছিল অ্যাসিটিলিন, আমার হয়ে গেল কোথায় চলে এলো, ইথেনে চলে এলো, বুঝতে পারছো। তাহলে জুতো বিক্রিয়ার ঘটার এর ফলে, আর এইগুলো কিন্তু এখানে কিন্তু অনুঘটক, হ্যাঁ এইগুলো কিন্তু অনুঘটক, নিকেল প্যালাডিয়াম প্ল্যাটিনাম যা ইচ্ছা রাখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, ইথেন পেয়ে গেলাম, এই একটা জিনিস হবে। আর কি হচ্ছে, এবার যদি আমরা আগের সেই ইয়ের মতো মিথেনের মতো যদি ব্রোমিনকে রাখি, Br2 ব্রোমিন সংযোজন, দেখো ব্রোমিনে কি হয়, ব্রোমিন কি হবে, একই জিনিস, সি ডবল ট্রিপল বন্ড এইচ, এখানে কি Br2 দেব, তাহলে আর একই এই আমাদের অনুঘটক একই থাকবে, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট, ব্রোমিনের ক্ষেত্রে অনুঘটক লাগবে না, ছেড়ে দাও, ব্রোমিনের ক্ষেত্রে অনুঘটক লাগবে না। তাহলে এখানেও কিন্তু ট্রিপল বন্ডটা ভেঙে ডবল বন্ড হয়ে যাবে, আর 2টোতে 2টো ব্রোমিন চিপকে যাবে, 2টোতে 2টো ব্রোমিন চিপকে গেল, হাতে এখনও একটা করে কটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে ব্রোমিন লেগে গেছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন থাকবে। নামকরণ কি করব, এটা 1 দিলাম, কারণ 1 2 দুটোতে আছে, তাই তো। তাহলে 1 2 আর Br আছে, তাহলে ডাই 2টো আছে, তাহলে 1 2 ডাই ব্রোমো, এটা ডবল বন্ড আছে, তার মানে ইথিলিন। তাহলে কি নামকরণ হবে, 1 2 ডাই ব্রোমো ইথিলিন। ইথিলিন কেন হলো, কারণ ডবল বন্ড আছে, ডবল বন্ড মানে কি অ্যালকিন, তাই ইথিলিন। যদি সিঙ্গেল বন্ড থাকতো ইথেন, ক্লিয়ার। এবার দেখো, এবারে যদি আমরা এইটাকে নিয়ে আরও ব্রোমিন ইনপুট করে দিলাম, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে এখানে ডবল বন্ড আছে, সিএ ডবল বন্ড আছে, এখানে এইচ আছে একটা করে, আর এখানে ব্রোমিন আছে, তাই তো। তাহলে এখানে ডবল বন্ড যদি নিই, আর এখানে আচ্ছা একটা কাজ করি, ছেড়ে দাও, এটা না, আমরা এইটাকেই নিই, অ্যাসিটিলিনই নেব, অ্যাসিটিলিনই নেব, দরকার নেই আমাদের এইটাকে নেওয়ার। অ্যাসিটিলিন নিয়ে এখানে একটা মানে 2টো Br2 দিলাম। এইবারে দেখো মজাটা কি হবে, দেখো সবার প্রথম যেটা 2টো Br, মানে কটা অ্যাকচুয়ালি মোট 4টে হচ্ছে, তাহলে সি সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর চারিদিকে কি আছে, এটা কটা আছে, 1 2 3 4টে তো, তাহলে হচ্ছে Br, এখানেও Br, এখানেও ওপর নিচে Br, আর এখানে H, আর এখানে H, এইরকম একটা গঠন হয়ে যাবে। কিন্তু এর নাম কি হবে, দেখো 4টে ব্রোমিন আছে, তাহলে টেট্রা ব্রোমো হবে, সিঙ্গেল বন্ড আছে তাই, আর 2টো কার্বন আছে, তার মানে ইথেন হবে, তাহলে টেট্রা ব্রোমো ইথেন হবে। কিন্তু এর লোকেশনটা করতে হবে, 1এতেও 2টো আছে, 2এতেও 2টো ব্রোমিন আছে, তার মানে এইগুলো কেমন লিখতে হয়, দেখো 1 1 2 2, এবার 4টে আছে তাই জন্য ট্রাই, কি আছে ব্রোমিন আছে তাই ব্রোমো, তাহলে 1 1 টাইপ ব্রোমো, আর কি আছে 2টো কার্বন আছে ইথেন, তাহলে 1 1 টাইপ ব্রোমো ইথেন। ক্লিয়ার হলো।
তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি আমরা রাসায়নিক ধর্ম কি আছে জানতে পারলাম পুরোটা। তাহলে বলো আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।